পিয়ার সহ 5 দাবিতে মাঠে নামছে ইসলামী দলগুলো। 3 দিনের কর্মসূচি জামাত, খেলাফত, ইসলামী আন্দোলনের। জনরায় ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা বিএনপির। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় বড় ভূমিকা ভারতের। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের সাক্ষ্য, বাকি আর দুজনের। এবং হবিগঞ্জে পরিত্যক্ত রশিদপুর 3 কূপ থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু। দৈনিক 80 লাখ ঘনফুট মিলবে আগামী 10 বছর। খনন কাজে সক্ষমতা বাড়ার দাবি বাপেক্সের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দলটির। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা। যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। আমরা সেভাবে কাজ করছি, যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দলের নিঃস্বার্থী। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা এমন প্রশ্ন নাকচ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিয়ার পদ্ধতি, এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এদিকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর পর্যায়ে ও 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা একই দাবি নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট করার ব্যাপারেও আশাবাদী বলে জানান নেতারা। মৌলিক সংস্কার করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো দলগুলোকে জনসমর্থন আদায়ের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, ভোটের মাধ্যমে জনরায় ছাড়া কিছু করতে গেলে ব্যাহত হবে গণতন্ত্র। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে দেশ বিপদে পড়বে বলেও সতর্ক করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ বৈঠকেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। কিন্তু পিয়ার পদ্ধতিতে ভোটের প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো।
রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। যেই সরকার সংসদ জনগণকে দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। মহাসড়ক অবরোধের এক পর্যায়ে ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। আগুন দেওয়া হচ্ছে থানার পুলিশের গাড়িতেও। এদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে তৃতীয় দফায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ভাঙাবাসী। এক দফা এক দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর 2 আসনে কেটে নেয়া 2টি ইউনিয়ন। সোমবার সকালে ফরিদপুরের ভাঙায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হুঁশিয়ারি দেন, আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর 4 আসনে যুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এক পর্যায়ে ভাঙা থানা ঘেরাও করে গাড়ি ভাঙচুর চালানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে সালতা গেলে আপনার হলো 30 কিলো পথ, তো এটা আলগী এবং হামিদিবাসী মাইনে নেবে না, আর মানার কথা না। সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তির ঘটনায় রোববার ভাঙা থানায় 90 জনের নামে মামলা করে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে। এদিকে চরভদ্রাসন, সদরপুর, ভাঙা এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনকে ভেঙে 2টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া। 4টি আসন পুনর্বহালের দাবিতে উত্তাল বাগেরহাটও। সকাল সন্ধ্যা হরতালে বন্ধ সব ধরনের যান চলাচল। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। দিনভর ছিল কিন্তু উত্তেজনা। সকাল থেকে বিকাল 4:30 পর্যন্ত এই ফরিদপুরের ভাঙ্গায় কিন্তু এই যে স্থানীয় জনতা, তারা কিন্তু বিক্ষোভ, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা কিন্তু এই 4:30 পর্যন্ত কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এবং একটি পর্যায়ে সকাল 6টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যে দাবি, ফরিদপুর 4 আসন থেকে আলগী এবং হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ এবং পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত সকাল 6টায় তাদের এই মহাসড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সকাল থেকেই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক সহ রেলপথ যেগুলো রয়েছে সেই 20টি স্থানে কিন্তু তারা অবস্থান নেয় এবং পাশাপাশি কিন্তু 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার করে। তো
তো এই ক্ষেত্রে কিন্তু আসলে সকাল থেকে যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটা তারা পালন করতে পারেনি এবং এর পরবর্তীতে তারা বেলা 11টার দিকে ঠিক ভাঙ্গা গোল চত্বর এলাকায় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে 1টার দিকে তারা এই যে এই দাবিতে এই জনতা হাজারো জনতা তারা কিন্তু প্রথমে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা যে নির্বাচন অফিস এখানে কিন্তু ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে থানা এবং পরে ভাঙ্গা থানায় ভাঙচুর চালিয়ে সেখানে কিন্তু ভাঙচুর করা হয় এবং গাড়ি বিভিন্ন আসবাবপত্রও কিন্তু ভাঙচুর করা হয় এবং তাদের যে দাবিটি ছিল যে ফরিদপুর 4 আসনের যে 2টি ইউনিয়ন সেটি কেটে নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু এখানে ফিরিয়ে দিতে হবে। এই দাবিতেই যৌক্তিক দাবিতেই তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু করে আসছিলেন কয়েকদিন ধরে এবং শনিবার রাতে এই যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান যিনি এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং পরবর্তীতে গতকাল রাতে ভাঙ্গা থানায় 90 জনকে আসামি করে মামলা দায়ের করেন এবং 100 জনকে অজ্ঞাতনামা আসামি দেওয়া হয় এবং এরপরেই কিন্তু এই বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে এই দিনভর এই অবরোধ সহ নানা কিছু তারা করে থাকে এবং এই যে আজকে এই বিকাল 4:30টা থেকে কিন্তু ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই ছিল আমার কাছে ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের। ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও 14 দল সহ বিভিন্ন পেশার লোকজন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দেয়া সাক্ষ্যে কথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলায় আর 2 জনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় চলতি বছর 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 15 কার্যদিবসে এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে 2008 সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত 3 নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। যে বিচার হচ্ছে একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে, এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে ভারত। এছাড়া জাতীয় পার্টি, 14 দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের নাম বলেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ। চিফ প্রসিকিউটর জানান, রাষ্ট্রপক্ষে আর 2 জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফরমাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক সত্যতা মেলায় এখন চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের কাজী আনিস আহমেদ সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। অভিযোগে বলা হয়, বাংলাদেশে ইঞ্জিনিয়ার যেখানে পান 1 লাখ টাকা আর একই পদে ভারতীয় পান 25 লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয় আধিপত্য ও বিশেষ ধর্মের লোকদের সুবিধার অভিযোগও ওঠে। শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এর পরপরই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। দেখা যায়, নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা বাড়তি সুবিধা পাচ্ছেন। এছাড়া বিদেশি দেশি কর্মকর্তা অনুপাতের নিয়মও অমান্য করা হচ্ছে। এসব ঘটনায় চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়ার নানাবিধ অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ ও 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আছে বলে জানিয়েছে সংস্থাটি। সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 35 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, তরুণদের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পক্ষ থেকে তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোনো দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের যোগ্য ও দক্ষ করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু। 4টি লেনের চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালক। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চাকসুতে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসু, সিনেট এবং হল সংসদে অংশ নেয়া প্রার্থীরা। তারা এখন আমরা আছি হচ্ছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলটির ভিপি প্রার্থীকে আমরা দেখছি যে এই বুদ্ধিজীবী চত্বরে তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং নির্বাচিত হতে পারলে সেই প্রতিশ্রুতিগুলো তারা দ্রুত বাস্তবায়ন করবেন এমন কথা আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। একইভাবে কিন্তু ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্রদলের যে প্যানেলগুলো রয়েছে সেই ছাত্রদলের প্যানেল সহ আরও যে 10টি প্যানেল রয়েছে, মোট 12টি প্যানেল রয়েছে, সেই 12টি প্যানেলের পক্ষ থেকে কিন্তু আসলে প্রচারণা চালানো হচ্ছে একইভাবে এবং তারাও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই চিত্র কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে এবং পুরো ক্যাম্পাস জুড়ে এই নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে। সব মিলে প্রার্থীরা চান সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রধান নির্বাচন কর্মকর্তা এফ নজরুল ইসলাম তিনিও যেটি জানিয়েছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো এরই মধ্যে তাদের পক্ষ থেকে নিয়েছে। বাকি যে প্রস্তুতিগুলো আসলে নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। আমরা ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে ভিপি প্রার্থীর সঙ্গে কথা বলেছি, শিবির সমর্থিত ভিপি প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু নির্বাচনের যে পরিবেশ, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে শেষ পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে এই নির্বাচনটি আসলে করা যায়, কোনো ধরনের কোনো অনুযোগ যেন না থাকে, সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং সেরকম মানসিকতা নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী রিনির কাছে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম মাত্র কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যদিও এই বিতরণ কার্যক্রম 3:30 নাগাদ চলার কথা ছিল, কিন্তু আসলে আজকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের এত উপচে পড়া ভিড় ছিল যার ফলে যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে আসলে এই কার্যক্রমটি আরো কিছুটা সময় অতিবাহিত করতে হয়, যেটি বিকাল 4:30 নাগাদ শেষ হয়। আজকে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থী এবং যারা ছাত্র রয়েছে তাদের উপচে পড়া ভিড় ছিল এখানে। গতকাল এবং আজকে মিলিয়ে এখন পর্যন্ত 169টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। বিশেষ করে আজকে অনেক বেশি মনোনয়নপত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আজকে আমরা যেটি দেখেছি যে ছাত্রীদের আসলে লক্ষণীয় উপস্থিতি ছিল, বিশেষ করে হল সংসদের যে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম ছিল সেখানে ছাত্রীদের হল থেকে 46 জন এই মনোনয়নপত্র ক্রয় করেছেন, যেখানে ছাত্রদের হল থেকে মাত্র 26টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন দল থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি প্যানেল ঘোষণার কার্যক্রম চলছে। ইতোমধ্যেই গতকালকে প্যানেল ঘোষণা করে দ্রোহ পরিষদ নামের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং এরপরেই তারা মনোনয়নপত্র ক্রয় করে এবং আগামীকাল ধারণা করা হচ্ছে যে এই সংখ্যাটি আরো বাড়বে, আরো বেশি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে স্বপ্ন ছিল বিদেশে পাড়ি জমানোর, কিন্তু তার আগেই রহস্যজনকভাবে মারা গেলেন সিনথিয়া। পরিবারের অভিযোগ তাকে হত্যা করেছে স্বামী ইব্রাহিম। সকালে রাজধানীর হাজারীবাগে ঝাউচর এলাকায় এই ঘটনা ঘটে। আদরের বোন সিনথিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত বড় দুই বোন। পরিবারের অভিযোগ, রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকার আমরা টাওয়ারে সোমবার সকালে স্বামীর হাতে খুন হন সিনথিয়া। অত্যাচার থেকে মুক্তি পেতে IELTS করে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু স্বামীর পাশবিক নির্যাতনে ভেঙে গেল সেই স্বপ্ন। IELTS ক্লাস করে, IELTS ভর্তি হয়েছে, ওর এই ধরনের কারণে, ওর এইসবের কারণে কয় আপু আমি দেশের বাইরে যাবো গা। আমরাও কইছি তুই যা গা, তোর হাতে তুই বাঁচবি। সন্ত্রাসী, ও দুনিয়ার সব কিছু বাদ দিয়া ও এসে ওর বউরেই মারে। পরিবারের দাবি, সিনথিয়াকে জোর করে তুলে নিয়ে গত বছরের মে মাসে বিয়ে করেন ইব্রাহিম। এর কিছুদিন পর থেকেই নেমে আসে নির্যাতন। ও একজন শীর্ষ সন্ত্রাসী, ও মোস্ট ওয়ান্টেড। আমার বোন রে বন্দুক দিয়ে ভয় দেখাইছে, আমাদের বাসায় এসে আমাদের ভয় দেখাইছে, আমার ভাইয়েরে খুন করার হুমকি দিছে। মাদক ব্যবসায়ী, দ্বিতীয়ত যে কোন সন্ত্রাসের সাথে সে জড়িত। সন্তান হত্যার বিচার ছাড়া আর কোনো কথা নেই সিনথিয়ার বাবার। আমার মেয়ের এরা হত্যা করছে, আমি হত্যার বিচার চাই, চূড়ান্ত বিচার চাই।
আমি হত্যাকারীর ফাঁসি চাই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সড়ক উন্নয়ন কাজ যেন গলার কাটা। প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে মাসের পর মাস। নীতিমালা না মানায় দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। জরিমানার পাশাপাশি জনভোগান্তির সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কুরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। চলাফেরা, কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে, একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে, মানে মানুষজন পরে ব্যথা পাবে কিংবা সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি বলছে, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজের সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে। বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা, এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয়, সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ, এবং ঠিকাদারাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধ করতে পারছেন চালকরা। সময় বাঁচায় উচ্ছ্বসিত চলাচলকারীরা। সেতু কর্তৃপক্ষ বলছে, লাইভ পাইলটিং প্রক্রিয়ায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এই পদ্ধতি। সেতুতে চলন্ত অবস্থায় টোল পরিশোধের প্রযুক্তি এখন থেকে সবার জন্য উন্মুক্ত। সোমবার দুপুর থেকে মোটরসাইকেল ব্যতীত সব যান ব্যবহার করতে পারবে ইটিসি পদ্ধতি।
ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপে গিয়ে ডিটোল অপশানে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত RFID বুথে ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলেই 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশন করা গাড়িগুলো চলন্ত অবস্থায় টোল বুথের কাছে আসতেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল। স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে আমাদের যাত্রী ভোগান্তি অনেকটাই কমে যাবে। সিরিয়ালে দাঁড়াতে হবে না, জ্যাম লাগবে না, এই জন্য সুবিধা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারে টোল আদায়ে সময় সাশ্রয়ের পাশাপাশি কমছে গাড়ির জট। নন স্টপ ইটিসি টোল কালেকশন সিস্টেম, এটা আজকে থেকে আমরা বলছি লাইভ পাইলটিংয়ে চলে গেছে অলরেডি ফ্রম 2 PM, এবং কিছু কেস আমরা সাকসেসফুল পেয়েছি, কিছু মাইনর এরর আসতেছে। 10-15 দিনের মধ্যে এটা ফুললি কমপ্লিট হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা মেবি 1 অক্টোবর বা অন্য কোনো যে ডেটটা ফিক্সড হয় ওই ডেট থেকে ইনশাল্লাহ ফাইনালি একদম লাইভে চলে যাবে ইনশাল্লাহ। সেতুর দুই প্রান্তে 15টি টোল লেনের 2টি করে 4টি লেনকে ইটিসি সিস্টেমের আওতায় আনা হয়েছে। বাকি 11টি লেন দিয়ে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হবে টোল। 2022 সালের 26 জুন চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 18,000 যানবাহন পারাপার হচ্ছে। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিস্তারিত জানাতে পদ্মা সেতুর মহাপ্রান্তে আছেন সহকর্মী নাসিরউদ্দিনের চল, সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপে গিয়ে ডিটোল থেকে যে এই রেজিস্ট্রেশন এবং এই অ্যাপস থেকে যে টাকা ভরবার পরে এই রেজিস্ট্রেশনটি যেটি করা হচ্ছে এখানকার আর যে বুথ করা হয়েছে সেই বুথ থেকে রেজিস্ট্রেশনের পরে কিন্তু এই স্বয়ংক্রিয় যে ইটিসি অপারেশন লেখা আপনারা দেখছেন, এখানে কিন্তু 30 কিলোমিটার স্পিডে গাড়ি প্রবেশ করতে পারছে এবং এই 2টার পর থেকে কিন্তু তাদের নিজস্ব গাড়িগুলো এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পার হচ্ছিল, কিন্তু সর্বশেষ যে একজন সাধারণের গাড়ি কিন্তু 5টা 13 মিনিটে অতিক্রম করেছে এবং এটার মধ্য দিয়ে কিন্তু তাদের যে এই লাইভ পাইলটিং সেটি শুরু হয়ে গেছে এবং তারা বলছেন যে এই 10 থেকে 15 দিন তাদের এই যে নানা রকম চ্যালেঞ্জ আছে, কোথাও কোথাও এরর হচ্ছে, সেগুলোকে ঠিক করে দিচ্ছেন এবং 1 অক্টোবর থেকে কিন্তু পুরো দমে এই কাজটি চলবে এবং তাতে কিন্তু এখানকার যে টোল আদায়ের সিস্টেমে নানা রকম যে ডিজিটালাইজেশনের সুফল সেটি পেতে থাকবে এবং এখানকার যে জট সেই জটটি কিন্তু কমে আসবে। তারা বলছেন যে এই দুই পারেই যে এই পদ্ধতিটি চালু রয়েছে এই ক্ষেত্রে কিন্তু কিছু ট্যাগ যেটি বিআরটি এর ট্যাগ সেগুলো নিয়ে প্রবলেম দেখা দিয়েছে শুরুর দিনেই। সেটি হচ্ছে অনেককে গাড়িরই কিন্তু যে ডিজিটাল প্লেট রয়েছে এবং সেখানে যে গাড়ির মধ্যে ট্যাগ লাগানো আছে সেই ট্যাগটি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, স্ক্যানিং করতে গিয়ে সমস্যা হচ্ছে, তখন কিন্তু তাদের নিয়ম অনুসারে নতুন ট্যাগ লাগাতে হচ্ছে, কিন্তু সেই ট্যাগের জন্য কিন্তু ইকুরিয়ায় যেতে হচ্ছে অথবা ভাঙায় যেতে হচ্ছে। কিন্তু সেতু কর্তৃপক্ষ এবং এই সেতু ব্যবহারকারীদের দাবি হচ্ছে বিআরটি এর একটি বুথ এখানে স্থাপন করা এবং সেই বুথের কিন্তু ইতিমধ্যেই জায়গা রাখা হয়েছে যেখান থেকে এই রেজিস্ট্রেশনটি করা হচ্ছে, তার পাশে কিন্তু সকল ব্যবস্থা রাখা হয়েছে। এখন বিআরটি এর এই সুমতির প্রেক্ষিতে কিন্তু এই বিড়ম্বনা থেকে মুক্ত হতে পারে এবং যে RFID ট্যাগ সেই ট্যাগটি যদি সঠিকভাবে লাগানো হয় অনেক অপরাধও কিন্তু নিরাময় হবে, কারণ ডিজিটাল প্লেটের মাধ্যমে কিন্তু স্বচ্ছতা স্পষ্ট হবে। এর মধ্য দিয়ে কিন্তু দেশের যে সড়ক পথের যানবাহন সেগুলো গতি যেমন বাড়বে এবং স্বাভাবিকভাবে কিন্তু মানুষ পারাপার হতে পারবে। তো এই ছিল পদ্মা সেতু থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাওয়া মুন্সিগঞ্জে। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 10 বছর এই কূপ থেকে গ্যাস যোগান দিতে আশাবাদী সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, যেখান থেকে আনুমানিক 4,700 কোটি টাকার গ্যাস মিলবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সকাল 11:30টায় রশিদপুর 3 নম্বর গ্যাস কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের মধ্য দিয়ে এই কূপের পুনঃখনন কাজের সমাপ্তি হলো। চলতি বছরের 12 জুলাই এই কূপের পুনঃখননের কাজ শুরু হয়েছিল। বাপেক্স প্লাস জিএপএল প্রায় সময় লেগেছে 2 মাসের মতো এবং পুনঃখননের পরে প্রায় 20 লক্ষ ঘনফুট গ্যাস
পুনরায় সংযুক্ত হলো অতিরিক্ত। 1994 সালে আবিষ্কৃত কূপটি চলতি বছরের প্রথম পর্যন্ত দৈনিক 60 লাখ ঘনফুট গ্যাস যোগান দেওয়ার এক পর্যায়ে পাইপলাইনে অতিরিক্ত পানি আসার কারণে বন্ধ করে দেওয়া হয়। 5 সেপ্টেম্বর গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর রোববার রাত 9:15টায় চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়। চূড়ান্তভাবে 80 লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেল। আমরা খুবই আশাবাদী যে এই ওয়েলটা আরো 10 বছর সাস্টেন মিনিমাম করবে এবং আরো বেশিও করতে পারে। এই কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগের চেয়ে এখন বাপেক্সের সক্ষমতা অনেকটাই বেড়েছে। এই কাজে বর্তমানে আল্লাহর রহমতে কোনো প্রতিবন্ধকতা নাই। আমাদের বাপেক্সের 5টা রিগ আছে এবং অতি শীঘ্রই আরেকটা রিগ যুক্ত হবে আমাদের সাথে। রশিদপুর 3 নম্বর কূপের গ্যাস সহ বর্তমানে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে 80 লক্ষ ঘনফুট গ্যাস এই লাইনের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে আজ থেকে সরবরাহ করা হলো। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদলের মতো ব্যাংক অ্যাকাউন্টও পরিবর্তনের সুবিধা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আরও জানান, ক্যাশলেস সোসাইটি হলে বছরে 20,000 কোটি টাকার অপচয় এড়ানো সম্ভব হবে। পাশাপাশি বাড়বে প্রবৃদ্ধি, রাজস্ব ও জননিরাপত্তা। বাংলাদেশ ব্যাংক সোমবার রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস সোসাইটি ও কিউআর কোড বাস্তবায়ন সহ নানা বিষয়। অনুষ্ঠানে আন্তঃলেনদেন বাস্তবায়ন করতে পারলে গ্রাহক কি কি সুবিধা পাবেন তা নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। যে কোনো মোবাইল অ্যাকাউন্ট থেকে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা নন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ইভেন মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনের অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যে কোনো অ্যাকাউন্টে চলে যেতে পারবে। পৃথিবীর অনেকগুলো দেশে এটা টেস্টেড, সো ইট ইজ টাইম টেস্টেড, ইট ইজ কান্ট্রি টেস্টেড। এটাকে আমরা বাংলাদেশে চেষ্টা করব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে। গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে ক্যাশ ম্যানেজমেন্টে বছরে যে 20,000 কোটি টাকার মতো অপচয় হয় তা আর হবে না। আবার প্রবৃদ্ধি, রাজস্ব এবং জননিরাপত্তা সবই বাড়বে। ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তারও ব্যবস্থা। ক্রেডিট কার্ড প্রাপ্তি সহজ করার কথাও বলেন গভর্নর। এছাড়া মাইক্রো ক্রেডিট অনেক বড় খাত হলেও প্রযুক্তিগতভাবে দুর্বলতার কারণে তারা অনেক পিছিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল ও টানা বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দুর্ভোগে বাসিন্দারা। রোপা, আমন ও আগাম সবজি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলপ্রপাত। দুদিনের টানা বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। খুলে রাখা হয়েছে ব্যারাজের 44টি জলপ্রপাত। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতির সংখ্যায় রোপা, আমন ও আগাম সবজি। এখন তো মনে করেন কি করবো, আর পানিতেই মনে করো বসবাস করতে হবে। এই কষ্ট আমার, কষ্ট 12 মাস। আমাদের ক্ষয়ক্ষতি, সয় সম্পদ সব শেষ। এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি। আগামী 3 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল যেগুলো, চরাঞ্চল যেগুলো, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে। এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকায় ডালিয়া ব্যারেজের ভাটিতে, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতি বছর বন্যা ভাঙনের শিকার হতে হচ্ছে, অভিযোগ তিস্তা পাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বরিশাল বিভাগের খবর।
সুপেয় পানির সংকটে বরিশাল নগরবাসী চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারে না সিটি কর্পোরেশন। যদিও দুটি অচল সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। সুপেয় পানির সংকটে আছে বরিশাল নগরবাসী। প্রতিদিন এখানে 7 কোটি 20 লাখ লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 3.5 কোটি লিটারের কিছুটা বেশি, বাকিটা ঘাটতিই থেকে যাচ্ছে। এই ঘাটতি মোকাবেলা কি করছে বরিশাল সিটি কর্পোরেশন, এ বিষয়ে আমরা কথা বলবো। এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন, সেই সাথে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কিভাবে এই ঘাটতিটা মোকাবেলা করছেন? প্রায় মাত্র 3.5 কোটি লিটার আপনারা সরবরাহ করতে পারছেন, যেখানে 7 কোটি 20 লাখ লিটার আপনাদের প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা সরবরাহ দেওয়ার পরেও 7 কোটি 20 লিটার মাইনাস 4 কোটি যা হয় সেটা স্থানীয় লোকজন নিজস্ব ব্যবস্থাপনায়, যেমন আমরা অনুমতি দিচ্ছি তারা যেন টিউবওয়েল করতে পারে, ব্যবহার করতে পারে, সেই নিজস্ব ব্যবস্থাপনায় তারা করছে। তবে এখানে আমাদের একটি সমস্যা হচ্ছে, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ জিওবি জিএসবি তারা একটা রিপোর্ট করেছে গত 4 বছরে, অর্থাৎ 21, 22, 23, 24 এই 4 বছরে বরিশাল শহরের মাটি 4 সেন্টিমিটার নেমে গেছে। তো এটার মূল কারণ হলো যে আমরা এই আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার এক্সপ্লয়েট করছি সেটার কারণে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বরিশাল শহরটি খুব দ্রুতই একটা ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে, এবং ওই বিপর্যয় রক্ষা পেতে হলে আমাদেরকে যে কাজটি করা প্রয়োজন সেটি হলো যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট এটাকে ব্যবহার উপযোগী করা। সেই প্রশ্নটি নিয়ে মূলত আজকের আলোচনাটা করতে চাই। সেটি হচ্ছে 2013 সালে আপনাদের এখানে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে 100 কোটি টাকা ব্যয়, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধনী মাত্র হয়েছে, সেটি আর একদিনের জন্য মানুষ এখানে পানি পায়নি। কেন পায়নি? আপনি যদিও নতুন দায়িত্ব নিয়েছেন, আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হলো যে কাজ সম্পন্ন হয়েছে 2022 সালে, কিন্তু এখানে কর্তৃপক্ষের মাঝে একটু ভুল বোঝাবুঝি ছিল। সিটি কর্পোরেশন এবং যে কর্তৃপক্ষ এটাকে বাস্তবায়ন করেছিল প্রজেক্টটি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি ছিল। এবং সেখানে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটি হলো যে এই যে প্রজেক্টটি স্থাপন করা হয়েছিল রূপাতলিতে, এটার টার্গেট করা হয়েছিল 360 কোটি লিটার প্রতিদিন সে ওয়াটার ট্রিট করতে পারবে। কিন্তু যখন এটা উদ্বোধন করা হলো প্রথম দিনে দেখা গেলো 120 কোটির মতো এরকম হয়েছে। তো কেন টার্গেট ফুলফিল করতে পারে না সেটা নিয়ে সিটি কর্পোরেশন এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে একটা বিরোধ হয়েছিল, ছোটোখাটো বিরোধ। সেই বিরোধের জের ধরে এটা বন্ধ ছিল, অন্য কোনো কারণে নয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন যে সমস্যাটি হয়েছে সেটা হলো যে এখানে কলকব্জাগুলো একটু অনেকটাই বিকল হয়ে গেছে অব্যবহৃত থাকার কারণে। তো আমি যখন এই তথ্যটি পেলাম জিএসবি থেকে, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, যে গত 4 বছরে মাটি দেবে গেছে, তখন আমি উদ্যোগ নিলাম যে কীভাবে এটাকে মানে ব্যবহার উপযোগী করা যায়। গত বছর আমরা একটি বাজেট বরাদ্দ পেয়েছিলাম 10 কোটি টাকা মন্ত্রণালয় থেকে। সেই 10 কোটি টাকা থেকে আমরা প্রায় 8 কোটি টাকাই এই টেন্ডার করে এই 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পকে কার্যোপযোগী করার জন্য উদ্যোগ নিয়েছি। এবং তার মধ্যে একটি আগামী মাসে অর্থাৎ অক্টোবরের শেষ নাগাদ হয়তো সম্পন্ন হবে, আর আরেকটি সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে শেষ হবে। এই 2টা যদি চালু হয় তাহলে 2টায় মিলে 3 কোটি 20 লাখ লিটার পানি প্রতিদিন তারা নদীর পানি ট্রিটমেন্ট করতে পারবে। তাহলে দেখা যাবে যে আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট, সেই টোটাল রিকোয়ারমেন্টের প্রায় 50% আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে আমরা এখন টোটালি এই সিটি কর্পোরেশন এবং প্রাইভেট উদ্যোগ যে পরিমাণ পানি উঠানো হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে, তার প্রায় 50% নেমে আসবে। তখন দেখা যাবে যে আমাদের বরিশাল শহর নিচে নামার যে প্রবণতাটা এটা কমে যাবে। এবং আমরা টার্গেট নিয়েছি এই 2টা চালু হওয়ার পরে, আমরা ডিপিপি অলরেডি প্রণয়ন করেছি, 10-15 দিনের মধ্যে আমরা এটা পাঠাবো মন্ত্রণালয়ে। আমরা এই শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে আরেকটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করব। ওইটা করলে আমাদের মোটামুটি সব কিছু ফুলফিল হয়ে যাবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের, যিনি সুখবরটি বরিশালবাসীর জন্য জানাচ্ছেন। 2টি অচল সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তারা চালু করার উদ্যোগ তো নিয়েছে, সেই সাথে আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তারা করবার পরিকল্পনা নিয়েছে, তাতে করে সুপেয় পানির সংকট তারা সমাধান করার আশ্বাস ঘোষণা করেছে। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। এবার বায়ুমনের খবর।
দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুমান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। চট্টগ্রাম বিভাগে বায়ুমান 52, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94। রাজশাহী বিভাগে বায়ুমান 76, এটি সন্তোষজনক, আর্দ্রতা 90। সিলেট বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91%। খুলনা বিভাগের বায়ুমান 39, যা ভালো, বাতাসের আর্দ্রতা 90। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটি সন্তোষজনক, আর্দ্রতা 90। রংপুর বিভাগের বায়ুমান 71, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 39 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 76। দেশের বাইরের খবর। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর জরুরি আরব ইসলামী সম্মেলনে বসছে কাতার। এর মধ্যে দোহায় পৌঁছেছেন তুরস্ক, সোমালিয়া, জিবুতি, লিবিয়া সহ একাধিক দেশের শীর্ষ নেতা। সম্মেলনের আগে বৈঠকে অংশ নিয়ে ঘটনার নিন্দা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় নেয়া পদক্ষেপে মুসলিম দেশগুলোর সমর্থন আহ্বান করেন কাতারের প্রধানমন্ত্রী। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর জরুরি আরব ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে কাতার। এরই মধ্যে রাজধানী দোহায় পৌঁছাতে শুরু করেছে জোটের দেশগুলোর সরকার প্রধানরা। এতে অংশ নেবেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েল্লে, লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আল মেনফিও সহ অনেক নেতারা। সম্মেলনের মূল পর্বের আগেই আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কাতারের ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। অভিযোগ করেন, এই হামলার মধ্য দিয়ে কাতার নয়, শান্তি মধ্যস্থতার ধারণাকে আঘাত করেছে তেল আবিব। কাতারের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সম্মেলনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন সংকট সমাধানে ঐক্যবদ্ধ অবস্থা নিশ্চিতের আহ্বানও জানানো হয় বৈঠকে। প্রস্তুতিমূলক বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সতর্ক করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা জোট গড়তে হবে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে দিতে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি আল থানির। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় এমন আগ্রাসনকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। হামলা সত্ত্বেও মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রচেষ্টা অব্যাহত রাখবে দোহা, এমনটা জানায় কাতার সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পিয়ার সহ 5 দাবিতে মাঠে নামছে ইসলামী দলগুলো। 3 দিনের কর্মসূচি জামাত, খেলাফত, ইসলামী আন্দোলনের। জনরায় ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা বিএনপির। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। এবং প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।